দর্শক, আপনাদের সবাইকে স্মাইল শোর আজকের পর্বে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরকে একটা গল্প দিয়ে শুরু করতে চাই। আপনারা সবাই নিশ্চয়ই বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখেছেন এবং বাংলাদেশ দলের সাফল্য আপনারা দেখেছেন। সুপার 8-এ খেলেছে, খুবই ভালো পারফরমেন্স, এবং সেখান থেকে এই উপমহাদেশের দুটি শক্তিশালী দল বাদ গেছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। তো তাদের সবাইকে কিন্তু স্কট করে যখন ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে আসে তাদেরকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে, কারণ ভক্তরা যারা ছিল তারা খুব ক্ষুব্ধ। আমাদের দল হেরে গেলেও আমাদের খুব মন খারাপ হয়, তাদেরও খুব মন খারাপ হয়েছে। তো একদিন সচিন টেন্ডুলকার চিন্তা করলো কয়দিন আর ঘরে থাকা যায়, একদিন একটু বোম্বে শহরটা দেখে আসি। তখন সে চিন্তা করলো একটু ছদ্মবেশে যদি বের হওয়া যায় তাহলে হয়তো কেউ তাকে আর চিনবে না। তখন সে কী করলো, একজন পাঞ্জাবির ড্রেস পরলো, লম্বা পাঞ্জাবি সেজে, মাথায় পাগড়ি, শিখ সেজে, দাড়ি গোঁফ নিয়ে রাস্তায় বেরিয়েছে। হাঁটছে সন্ধ্যার সময়, কেউ চেনে না। হঠাৎ এক মহিলা জিজ্ঞেস করলো, আরে সচিন না? সচিন টেন্ডুলকার তো অবাক, কী ব্যাপার, আমার চিনল কীভাবে? সে চিন্তা করলো যে পরের দিন আরেক সাজ নিতে হবে, একদম মহিলাদের মতো শাড়ি পরে, হাতে চুড়ি, লিপস্টিক, মাথায় ঘোমটা দিয়ে রাস্তায় বেরিয়েছে। রাস্তায় বেরোনোর পরে যাচ্ছে, কেউ তাকে আর চিনে না। হঠাৎ আবার সেই মহিলা বলল, আরে সচিন না? আজকে আরও উত্তেজিত, আরে সচিন না? সচিন টেন্ডুলকার ভাবলো, আরে চিনল কীভাবে? সচিন তখন তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি আমাকে চিনেছেন কিভাবে? তখন ওই ভদ্র মহিলা বললেন, আরে আমি তো রাহুল দ্রাবিড়। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা স্মাইল শোতে এসেছেন, আপনাদের সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলা এখন চলছে, আমরা খেলা দেখছি, আর সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে বেশ কিছু আলোচনা থাকবে। কিছুদিন আগে আমরা আমাদের মহান ভাষা আন্দোলন উদযাপন করেছি, শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছি। তারপরে আমরা 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছি, শ্রদ্ধার সাথে উদযাপন করেছি। আর কিছুদিন আগে আমরা বাঙালির ঐতিহ্য, বাংলার মানুষের ঐতিহ্য পহেলা বৈশাখকে বরণ করেছি, নববর্ষকে বরণ করেছি। সব কিছু মিলিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা একটা বাংলা গান, দেশের গান, মাটির গান, চমৎকার একটি গান শুনবো। আর সেই গানটি এখন আপনাদের সামনে পরিবেশন করবে বাউল পাগলা বাবলু। মরি মরি চন্দ্র
ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, খুব ভালো লেগেছে। কি জাদু এই বাংলা গানে, তারপরে কি জাদু এই বাংলা গানে আমরে মোরে মোরে আহা সন্ধ্যে আমরে মোরে আমরে আমরে মোরে আমরে মোরে আমরে আমরে মোরে। খুব চমৎকার, খুবই ভালো লেগেছে আপনার এই গান, অন্তর ভরে গেছে, অন্তর দিয়ে আপনি গানটি করেছেন। গানটি লিখেছেন কে? আমার দীক্ষাগুরু লিখেছেন মহিষা ফকির। জি। পল্লী কবি জসীমউদ্দিন বললেন 1952 সালে, জি। ওরে মহিন বাঙাল তুমি ভাষার উপর একখানা পদ লেখো। হ্যাঁ হ্যাঁ সাইজি যথারীতি ভাষার উপর একখান পদ লিখে ফেললেন। হ্যাঁ হ্যাঁ লিখে ফেলার পর বললেন, উনি কমলাপুর বাড়িতে চলে আসলেন ফরিদপুর থেকে, এসে বললেন যে কবি সাহেব এই তো আমি লিখেছি। কই মহিন বাঙাল খুব ভালোই লিখেছো, তো এই নাও 50টি টাকা, তুমি সারিন্দা বাজিয়ে বাজিয়ে ওই লালবাগ থানার সামনে দিয়ে গেতে গেতে তুমি চলে যাও। আচ্ছা আচ্ছা। মহিষা যথারীতি সারিন্দা হাতে নিয়ে বাজে প্রেম জুড়ি আগ তারা নাচে গায়ে বাউলিয়া উদারা মুদিয়ারা তারা কিশোরে রাখিস ধরি আমরে মরে কি জাদু এই বাংলা গানে আমরে মোরে। তখন ওই পাকিস্তানি মিলিটারি ওখানে ছিল, ও বলল ও বুড্ডা क्या बोलता है আমরি মারি क्या জাদু এই বাংলা গানে उसको बुलाओ। যথারীতি আমার সাইজিকে লোক দিয়ে ধরে নিয়ে তার প্রথমে সারিন্দাটা ভেঙে ফেলাইলো, কাঁচি দিয়ে আমার সাইজির চুল কাটলো। কাটার পরে যে পাশে যে বাঙালি পুলিশ ছিল, উনি বললো যে সাইজি দেশের অবস্থা তো বেশি ভালো না, আপনার এগুলা বলা কোয়া করেন না, আপনার কোন রকম বাঁচিয়ে দিচ্ছি আমি, আপনি চলে যান। সাইজি মার খেয়ে চলে গেল। আচ্ছা, আমরা এবার একটু বসে কথা বলি। ধন্যবাদ। অত্যন্ত আমরা তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। আচ্ছা, আমরা যেটা জানি যে আপনি লালনের উপর একটি চমৎকার ছবি হয়েছে আমাদের দেশে, এটার পরিচালক ছিলেন তানভীর মোকাম্মেল এবং রাইসুল ইসলাম আসাদ সাহেব অভিনয় করেছেন, এবং আসাদ সাহেব লালনের চরিত্র অভিনয় করেছেন। সেখানে আপনার কতগুলো গান ছিল? গান ছিল আপনার গাওয়া 18টি গান। বা এই ছাড়া আপনি অভিনয় করেছেন, ছিল দুর্দশার চরিত্রে আমি অভিনয় করেছে, আপনি ভালো অভিনেতাও তাহলে না? আচ্ছা আচ্ছা। আর এই কীর্তন খোলা নামে একটি ছবি হয়েছে, সেখানেও আপনার একটা চমৎকার গান ছিল। কীর্তন খোলা অভিনয় সহ আমি গান করেছি। তারপরে হানিফ সংগীতের ঘরের খবর পরের খবর করেছি। তারপরে আপনার আরো কিছু বইতে কাজ করছি আমি, সেগুলো এখনো আসেনি। আপনার সেলিম আন্দিনের হাওলাত বুদ্দিন আশা, প্রত্যেক নারী, আমি আর্সেনিকের অ্যাড করছি, অনেক কিছু আপনি করেছেন। আপনি আমাদের অনুষ্ঠানে চমৎকার পারফরমেন্স করেছেন, আপনার গান শুনেছি। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা চমৎকার একটি গান শুনেছি, বাংলাদেশের মানুষের গান, বাংলাদেশের মানুষের হৃদয়ের গান। স্মাইল শোতে এবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একজন প্রিয় অভিনেতা, তিনি হচ্ছেন সাজু খাদেম। ওয়েলকাম 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 ওয়েলকাম। কেমন আছেন? কেমন আছেন আপনি? আপনি কখন এসছেন? আহা, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে কথা বলতে হবে। আপনার নাম কি? আমি কথা বলবো কেন বলেন তো? না, কথা বলতেই তো হবে। আমি নাটক শুরু করেছি নির্বাক নাটক দিয়ে। নির্বাক দেখেছি আপনাকে আমরা। ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি বসুন 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 বসুন। ছবি দেখেন, বাংলা ছবি দেখেন? অবশ্যই। কার কার ছবি আপনার ভালো লাগে? রাজ্জাক কবরীর ছবি আমি মিস করতাম না। মানে তখনকার সময় যারা অ্যাক্টিং করতো তাদের একটা স্টাইল ছিল, ফরম্যাট ছিল, যে এইভাবে কথা বলা বা এইভাবে গান গাওয়া। আমি যদি এখন বলি যে রোমান্টিক গানের দৃশ্য আপনার মাধ্যমে একটু আপনি কি দেখাবেন? আপনি দৃশ্যটি কিভাবে কল্পনা? আপনাকে তো এখানে আসতে হবে। আমার তো আমরা জানি যে রাজ্জাক এবং কবরী যখন পার্কে বসে গান গাচ্ছে, মিউজিকে যেটা হচ্ছে যে রাজ্জাক কবরীকে ধাক্কাচ্ছে, তারপর গান শুরু হলো। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে, তাই কি নাকি? যখন বিরহের গান হতো, যে কবরী সাথে নেই, তখন কিভাবে গান গাবে? প্রেমের নাম বেদনা,
সে কথা বুঝিনি আগে, যে প্রেম দিল শুধু ছলনা, কেন তারে ভোলা যায় না, আহা, কেন তারে ভোলা যায় না। হাত কিন্তু আছে। ফরিদ ভাইকে চেনেন? ফরিদ ভাইকে চেনে নাকি কেউ কি আছে যে ফরিদ ভাইকে চেনেন? আমাদের দেশের অত্যন্ত প্রখ্যাত একজন অভিনেতা, উনি আমাকে একটা গল্প বলেছেন। সেটা হচ্ছে এরকম যে ধরুন ওনার মতো করে বলেছেন আর কি, বাচ্চা ছাদের উপর সাইকেল চালাচ্ছে, তার মা সেটা দেখছে। বাচ্চা তার মাকে বললো যে মা 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 দেখো যে আমি সাইকেল চালাচ্ছি, সাইকেলের মধ্যে আমার হাত নেই। হ্যাঁ, সাইকেল চালাচ্ছি চালাচ্ছি, মা দেখো 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 সাইকেলের উপর আমার 2 পা নেই। মা দেখো 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 আমি সাইকেল চালাচ্ছি চালাচ্ছি, হঠাৎ করে সে উঠে বলে মা দেখো 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 আমার সামনের 2 দাঁত নেই। ফরিদ ভাইকে আমার ভালো লাগে, ওনার ম্যানারিজম, ওনার কথা বলে স্টাইল, কিভাবে যেন কিছুটা রপ্ত করার চেষ্টা করেছি। কিরকম? মানে এখন যদি আমি ধরে নিই যে আমি হুমায়ুন ফরিদ এখানে বসে আছি, আচ্ছা, আপনি আমার সাথে কথা বলছেন। আচ্ছা, ফরিদি ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। ভালো? হ্যাঁ, তুমি ভালো আছো? ভালো। হ্যাঁ বলো। আপনার অভিনয় কেমন চলছে? ভালো। অভিনয় আবার কি? শোনো, হ্যাঁ একটা মানুষ যখন অভিনয় করে হ্যাঁ সেটা কেমন হচ্ছে হ্যাঁ বা কেমন হচ্ছে না হ্যাঁ, সেটা বলতে হয় না। আপনার সেই সংসপ্তকের কথা মনে আছে? এসডু সাহেবকে আমি সামলাবো, আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ রমজান। শুনে আমি যখন কাজী মোহাম্মদ রমজানে অভিনয় করি হ্যাঁ, তখন সময়টা ছিল অনেক সুন্দর, সুন্দর। এখনকার মতো না। আচ্ছা, এখন তো তোমরা কি সব করো, এটা সেটা লাগাও। আমাদের সময় তা ছিল না। আমাদের সময় ছিল অ্যাক্টিং, কিভাবে অ্যাক্টিং করতে হয়, কতটা ডেভেলপ করতে হয়, সেই জিনিসটা ছিল। আচ্ছা, এখনকার এখন তো ধরো তো পোলাপান অ্যাক্টিং করে না। এই যে তুমি অ্যাক্টিং করছো, না, আমি অ্যাক্টিং করি। তুমি তো হাসো খালি। আমার একটা ফ্রেন্ড ছিল, মানে সে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে, ওর খুব কষ্ট ছিল একটা। একদিন আমাকে বলছে আর কি যে সাজু, আমি যখন শ্রীরঙ্গতন ডাকাত আসি আর মুখ দিয়ে খালি শুদ্ধ কথা বের হয়, চিটাঙ্গা কথা খুঁজতে আমি পারি না। আচ্ছা, খুঁজতে আমি পারি না। সে চিটাঙ্গা কথা কোনোভাবেই বলতে পারে না, খালি শুদ্ধ কথা বের হয়। আচ্ছা, তো আমি বলতাম যে না, তুই তো ভালোই শুদ্ধ ভাষা বলিস, তো চিটাঙ্গা ভাষা বলা দরকার কি? এখন আমি কি করবো? আমি যখন চিটং থেকে ঢাকা থেকে চিটংয়ে ফোন করি, তখন আমার বন্ধুরা, আমার মা, আমার বাসার মানুষ খুব রাগ করে আমি কেন শুদ্ধ করে কথা বলি। এই যে আমি কথা বলছি, আমার মধ্যে কোনো চিটংয়ের টান আছে? তাই আমি বলছি না, টান নেই। তো সে একদিন আমার রুমে এসে বললো, বাথরুম থেকে গোসল করে, দোস্ত থইলা আছে না? থইলা থইলা আছে না? থইলা। আমি টাওয়েল না, বলছে থইলা আছে না? থইলা। আমি গামছা না, তৈল। তৈল আমি তৈল মানে তেল। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। আবার আসবেন। অনেক ধন্যবাদ। আমাদের দৈনন্দিন জীবনে যেসব ঘটনা ঘটে সেগুলোকে মজা করে আপনাদের সামনে উপস্থাপন করা। যেহেতু এখন বিশ্বকাপ খেলা চলছে, বিশ্বকাপ ক্রিকেট আমরা খুব এনজয় করি, আমরা সবাই দেখি, সেহেতু আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত, 21 পদক প্রাপ্ত ক্রীড়া ভাষ্যকার জনাব আব্দুল হামিদকে আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আব্দুল হামিদ, ভালো আছেন আপনি? ভালো আছি। হ্যাঁ, আপনাকে দেখে খুব ভালো লাগছে আমার, অনেক খুশি হলাম। হ্যাঁ, আপনি তো ধারাভাষ্য দেন, আপনার ধারাভাষ্য সবসময় আমরা শুনি, খুবই ভালো লাগে, কিন্তু আপনাকে কখনো খেলতে দেখিনি। খেলা নিজে না খেলে কিভাবে ধারাভাষ্য দেন? আমি যখন খেলতাম তখন তো তুমি জন্মাওনি, এটা তুমি কেমন করে খেলা? আমার জন্ম হয়নি, মানে আমার বয়স কত আপনি জানেন? তোমার বয়স কত হবে? আমার বয়স কত? 40, 60, 70? আমার তো মনে হয় 25 থেকে 27-এর মধ্যে। না, এত কম, এত ছোট মনে করেন। আপনি খেলা ছেড়েছেন কবে? খেলা তো 1960 সালে। 1900? তাহলে আমার জন্মই। তাহলেই বোঝো আমি ঠিকই বলেছি। না না, আমি বুঝতে ভুল হয়েছে আমার। ঠিক আছে, আপনি বসুন। আমার এখানে ক্রিকেট ব্যাট দেখতে পাচ্ছেন আপনি, কিন্তু আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাকে নির্ভয়ে থাকতে হবে, এবং বলও আছে। কিন্তু তুমি যে ব্যাট আর বলটা রেখেছো, যে ব্যাটের সাইজটা যা মনে হচ্ছে, তাতে মনে হচ্ছে আমার নাতনির ওই ব্যাটে খেলে। আমরা যদি এই অনুষ্ঠানের মধ্যে কিছু মজার ঘটনা আপনার কাছে শুনতে চাই, ক্রিকেট সম্পর্কে বা অন্য বিষয়ে হতে পারে, কোনো অসুবিধা নেই। ঢাকা স্টেডিয়াম থেকে আমি ক্রিকেটের কমেন্ট্রি করছি। রান আপে পৌঁছেছে বোলার, তিনি কিন্তু ট্রাউজারে বলটা ঘষে, আমি কমেন্ট্রি করছি রেডিওতে, কিন্তু তখন আমি বলছি যে বোলার তার ট্রাউজারে বলটা ঘষে উজ্জ্বল্য বজায় রাখার চেষ্টা করেছেন, এবং তারপরে তিনি দৌড় শুরু করেছেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন। এই জিনিসগুলো যারা অনুকরণ প্রিয় মানুষ তারা হয়তো অনুকরণ করেছিল। সেই মাঠে যিনি কমেন্ট্রি সেদিন করছিলেন, আমি যে ট্রাউজার কথাটা বলেছি, আমি কিন্তু তার আগে বলেছিলাম যে তার জ্যাকেটটা খুলে আম্পায়ারের কাছে দিয়েছেন।
তিনি বলছেন যে বোলার এখন তার ট্রাউজারটা খুলে আম্পায়ারের কাছে রেখে বল করার জন্য। খেলার মাঠ হচ্ছে বিনোদনের জায়গা, আনন্দ জায়গা, হাসির জায়গা। আচ্ছা, এরকম একটা ঘটনা আমরা জানি যে এই কথাটি কে বলেছিল যে কর্দমাক্ত আকাশ, তারপরে কি কি না, তুমি এটা ইচ্ছা করে কি বলাতে চাচ্ছ? আপনি বলেন। আসলে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি না, এই ধরনের। এটা আমিও শুনি, অনেকেই শুনে, এবং আমি অনেককে বলি যে ওই কর্দমাক্ত আকাশ আর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু ইত্যাদির মধ্যে কিন্তু কোনো বাস্তবতা ছিল না। বারমুডার যে প্লেয়াররা, কেউ পুলিশে চাকরি করে, কেউ কাস্টমসে চাকরি করে, কেউ সরকারি চাকরি করে, কেউ বেসরকারি চাকরি করে, তারা খেলছে কিন্তু, হ্যাঁ, খারাপ খেলেনি, ওয়ার্ল্ড কাপে এসছে, কিন্তু একজন প্লেয়ার আছে কিন্তু বিশাল দেহি, তিনি সত্যিকার অর্থেই, দেখো তার বয়সটা কিন্তু সে কাউন্ট করছে না। জি জি। এই যে তোমার কিন্তু এই যে শিরোনাম, জি, স্মাইল, স্মাইল, তার সঙ্গে তাকে মিলিয়ে দাও। হ্যাঁ, তুমি তাকে দেখে হাসছো, কিন্তু তিনি তোমাকে দেখে হাসতে পারছেন না। এই মুহূর্তে আমার একটা কথা মনে পড়ে গেছে। এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করছে, ওই বন্ধু খুব স্বাস্থ্যবান আর কি, তো বলছে যে দোস্ত তোর ওজন কত? বললো যে আরে দুঃখের কথা বলিস না, যখনই ওয়েট মেশিনে উঠি, ওই মেশিন থেকে একটা স্লিপ বাইর হয় এবং ওখানে লেখা থাকে একজন একজন করে উঠি। হামিদ ভাই, আপনি আমাদের আজকের অনুষ্ঠানে এসেছেন, আমাদের স্মাইল শোর পক্ষ থেকে আপনাকে অনেক 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 তোমাদের সকলকে দারুণভাবে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, এখন আমরা গান শুনবো। এই পর্যায়ে এখন স্মাইল শোতে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রজন্মের এবং সকল শ্রেণী পেশার মানুষের কাছে, যিনি জনপ্রিয়তা অর্জন করেছেন, একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইভা রহমান। ভালো আছেন? খুব ভালো লাগছে আপনাকে, ধন্যবাদ। আমরা আমাদের এই অনুষ্ঠানে আমরা অনেক শিল্পীর সাথে কথা বলেছি এবং অনেকের সাথে আমরা আড্ডা দিয়েছি, এবং আমরা আপনার সাথে এখন কিছু কথা আমাদের হবে। আপনি কি এর আগে কোনো অনুষ্ঠানে এইভাবে কথা বলেছেন? না, এভাবে কোনো অনুষ্ঠানে, ঢাকায় কোনো অনুষ্ঠানে এভাবে কথা হয়নি, তো দেশের বাইরে অনুষ্ঠানে এভাবে কথা বলেছি, এই তো ঢাকায় প্রথম। বেশ কিছু অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন, তা আমরা এই অনুষ্ঠানে আপনার এখন চমৎকার একটি গান শুনতে চাই। অবশ্যই শোনাবো। গান লিখেছে কে, সুর করেছে কে? আমার সবগুলো গানই দেলোয়ার আর্যদা সড়ক লিখেছেন এবং সুর করেছেন মান্নান মোহাম্মদ। আর এবার আমার যে 5th অ্যালবামটা বেরিয়েছে যে কোরিওগ্রাফির উপরে, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেক প্রোমো যাচ্ছে, মন নাচেরে। এই অ্যালবাম থেকে একটা গান আপনাকে উপহার দেব। এখানে অনেক দর্শকও আছে, দর্শকদের সামনে আপনি এখন পারফর্ম করবেন এবং দর্শকদের সামনে গান গাওয়ার অনেক অভিজ্ঞতা আপনার আছে। সেই অভিজ্ঞতা, এখানে আমাদের অল্প সংখ্যক দর্শক হলেও আমাদের খুব প্রাণের দর্শক, আমাদের খুব কাছের দর্শক। সবসময় দর্শক অল্প সংখ্যক হোক আর বেশি, দর্শক তো আমাদের এই, আজকে আমরা দর্শকদের কারণেই যে কোনো শিল্পী এতটা পরিচিতি লাভ করে, সেই জন্য আমি বলবো যে দর্শক কম আর বেশি না, একজন দর্শক হলেও যা, অবশ্যই এখানে 1000 দর্শক হলেও ঠিক তা। অবশ্য আমাদের স্টুডিওতে দর্শক কম হলেও স্যাটেলাইট চ্যানেলের কল্যাণে, এটিএন বাংলার কল্যাণে এবং দেশে এবং বিদেশে অনেক দর্শক আমাদের এই অনুষ্ঠানটি এখন দেখছেন, এবং সেই অনুভূতিও আমাদের মধ্যে কাজ করছে। আমরা চেষ্টা করছি একটা ভালো অনুষ্ঠান করার, জানি না সেটা কি হবে। আপনার গানটা, আপনার একটা গান আছে শেষে আছে, বেশ, গানটা হচ্ছে হই 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 হই, এবং সেই গানটি যদি আমরা এখন এই মুহূর্তে শুনতে চাই। অবশ্যই সবার জন্যই আজকে আমার এই অনুষ্ঠানে, আপনাদের সবার জন্য আমার এই গানটি, তুমি যদি বলো প্রতিটি রজনী সাজাবো নীল জোছনায়। বাহ 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 বাহ, তুমি যদি বলো প্রতিটি রজনী সাজাবো নীল জোছনায়। প্রিয় দর্শক, জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইভা রহমান। প্রতিটি রজনী সাজাবো নীল জোছনায়, তুমি যদি বলো সোনালি সকাল এনে দেব আমি তোমায়, তুমি যদি বলো প্রতিটি রজনী সাজাবো নীল জোছনায়, তুমি যদি বলো সোনালি সকাল এনে দেব আমি তোমায়, পৃথিবীতে তুমি ছাড়া
যদি বলো সোনালি সকাল এনে দেব আমি তোমায় তুমি যদি বলো প্রতিটি রজনী সাজাবো নীল জোছনায় তুমি যদি বলো সোনালি সকাল এনে দেব আমি তোমায় পৃথিবীতে তুমি ছাড়া আমি যে আর কারো নই হই 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 প্রিয় দর্শক, স্মাইল শোর এবারের অতিথি বেতার যন্ত্রে যার আমরা কথা শুনি সব সময়, তিনি অত্যন্ত দক্ষ ব্যাটসম্যান মাজহারুল ইসলাম। মাজহার ভাই, আপনাকে ক্রিকেটীয় শুভেচ্ছা। হ্যাঁ, আপনাকেও এই স্মাইল শোতে আমাকে ডাকার জন্য আন্তরিক অভিনন্দন। মাজহার ভাই, হ্যাঁ। তো আপনি তো একসময় ক্রিকেট খেলতেন না? হ্যাঁ, খেলতাম। কেমন খেলতেন আপনি? খেলতাম মানে আমি তো একটাই খেলা খেলি, আচ্ছা, ক্রিকেট। ক্রিকেট, এবং আমি উইকেট কিপিং করতাম। আচ্ছা, শরীরটা আচ্ছা। ছোটবেলা থেকে একটু ভারী ছিল তো, হ্যাঁ, হ্যাঁ, তো সেই জন্য আমি উইকেট কিপিং করতাম, বড় হাত দিয়ে ধরতাম বল, মানে বল যেতে পারবে না আপনার, এরকম একটা বল ব্যাপার ধরতাম। ছিল। এবং আমাকে বিশেষ করে যখন মানে ব্যাটসম্যান যখন আসা যাওয়া করতো তখন আমাকে পাঠানো হতো। তখন আমার একটা রেকর্ড আছে যে পুরো ইনিংস আমি প্রথমে ওপেনিং থেকে নিয়ে শেষ পর্যন্ত 9 রান করেছিলাম, কিন্তু আউট হইনি। আসবার পথে একটা ঘটনা দেখলাম। আচ্ছা, কি ঘটনা? সেই ঘটনাটা হলো, এই এক বিদেশ ফেরত আবুল ভাইকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখলাম একটু আগে। আচ্ছা আচ্ছা। তিনি হেঁটে যাচ্ছেন, পিছন থেকে একটি মেয়ে, সে মেয়েটি বলছে, আবুল ভাই, আবুল ভাই। কি হয়েছে? হ্যাঁ, আমাকে চিনতে পারছেন না? হ্যাঁ। আমি একটা চিঠি দিয়েছিলাম আপনাকে। তুমি চিঠি দিয়েছিলে, সঙ্গে ছবিও ছিল। ও, ছবিও ছিল, তো সেটার তো কোনো জবাব পেলাম না। হ্যাঁ। তাহলে কিভাবে কি হবে? কেন, তোমার চিঠিটা আমি ফাইলে রেখে দিয়েছি, ছবিটা সে মানি ব্যাগের মধ্যে রেখেছিল। আচ্ছা, আপনার চিঠি, মানি ব্যাগ, এগুলোর বলার প্রেক্ষিতে আমার একটা গল্প মনে পড়ে গেছে। সেটা হচ্ছে এরকম, বাংলাদেশে যখন প্রথম ফ্যাক্স আসে, ফ্যাক্স মেশিন, হ্যাঁ, তখন একজনের ছেলে এসএসসি পাস করেছে। এসএসসি পাস করেছে, বাবা থাকে ঢাকায়, আর ফ্যামিলি হচ্ছে অন্য জেলায়, বরিশালে। বরিশালে তো সেই ছেলে এসএসসি পাস করেছে, বাবা খুব খুশি, সে একটা ছোটখাটো চাকরি করে, খুব খুশি 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 খুশি। শেষে এক পাতিল মিষ্টি কিনেছে, মিষ্টি কিনে ফ্যাক্সের দোকানে যায়, বললো যে ভাই, এই মিষ্টির পাতিলটা যেভাবে হোক একটু ফ্যাক্স করে দিতে হবে। এখন দোকানদার তো বিপদে পড়ে গেল যে মিষ্টির পাতিল কিভাবে ফ্যাক্স করবো ভাই, এটা তো ফ্যাক্স হয় না। ও তো নাছর বান্ধা, না ভাই, আমার ছেলে এসএসসি পাস করেছে, আপনি এটা ফ্যাক্স করতেই হবে। তখন দোকানদার চিন্তা, আচ্ছা ঠিক আছে, দোকানদার একটু চালাকি করলো আর কি, আপনি একটু ঘুরে আসেন, আমি ফ্যাক্স করে দিচ্ছি, পরে আপনাকে জানাচ্ছি আমি। তখন ও একটু বাইরে গেল, বাইরে যাওয়ার পর কিছুক্ষণ পর ফেরত আসছে। ফেরত আসার পর দোকানদার তখন হাউ মাউ করে কেঁদে বলে, ভাই রে ভাই, আপনার মিষ্টির পাতিল তো ফ্যাক্স করেছিলাম, কিন্তু বরিশাল থেকে একটা ছাতা ফ্যাক্স করেছিল একজনে, মাঝখানে 2টার গুঁতোতে মিষ্টির পাতিলটা ভেঙে গেছে। আপনি তো ধারাভাষ্য করেন, সেটা যদি আপনি ক্রিকেটের ভাষায় বলেন। মনে করো যে প্রথমেই একটা বিজ্ঞাপন শুরু হলো, হ্যাঁ, ক্রিকেটের উপরে। জি হ্যাঁ ভাই, এটিএন বাংলা পরিবেশিত স্মাইল অনুষ্ঠানে আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজহারুল ইসলাম তুলে ধরছি এবারের বিশ্বকাপে রয়্যাল বেঙ্গল টাইগারদের সুপারহিট পারফরমেন্স নিয়ে এক তাক লাগানো বিজয় কাহিনী। ওদের ঠেকানো যাবে না। দেব হোয়াট মোরে পরিচালিত বাংলাদেশ টাইগার দল, ওদের ঠেকানো যাবে না। আচ্ছা, সেঞ্চুরি। গভীর রাত পর্যন্ত ক্রিকেট খেলা দেখে দেখে আমরা অনেকেই ক্লান্ত। আমাদের আজকের স্মাইল শোতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আন্তর্জাতিক ধারাভাষ্যকার এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জনাব আতাহার আলী খান এবং জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফত। আতার ভাই, আমরা তো এসছি ক্রিকেট খেলার জন্য, এখানে কোনো উইকেট নেই, ঘাস নেই, আম্পায়ার নেই, কি মনে হয় আপনার? ইনিংসটা শুরু করে দিলে ভালো হয়। শুরু করে দেবো? শরাফত ভাই তো ক্রিকেট খেলেননি মনে হয় কখনো? ক্রিকেট খেলতাম, বাট আতার ভাইদের মতো এত ন্যাশনাল লেভেলে, এত বড় লেভেলে কোনোদিন খেলিনি। একটু নিচুর থেকে খেলতাম। নিচু থেকে অনেক জাতীয় এবং আন্তর্জাতিক খেলা খেলেছেন। আপনাকে ওয়েস্ট ইন্ডিজ দেখেছি, আপনি বাংলাদেশে এসেছেন কবে এটা তো আমরা ঠিক বুঝতে পারিনি। আমি আসছি 29 তারিখে, ফার্স্ট রাউন্ডের পরে আমার আপনাকে সেখানে ধারাভাষ্যে দেখেছি আমরা, খুব ভালো লেগেছে যে বাংলাদেশে খেলা দেন, বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে আপনি আপনার বিশেষ মতামত নেওয়া হয়েছে এবং সবকিছু মিলিয়ে একটা আনন্দের বিষয় আমাদের জন্য।
ক্রিকেট খেলা সম্পর্কে কোনো ঘটনা যদি থেকে থাকে সেটি আপনার কাছে শুনতে চাই। অ্যাকচুয়ালি আমার মনে করার মতন একটাই ঘটনা আছে, যেটা হচ্ছে আপনার যখন আমরা পাকিস্তান সফরে যাই জি 2002-2003-তে, তখন আমার সাথে কমেন্ট্রি বক্সে আমির সোহেল এবং রমিজ রাজা, একটা ছোট ঘটনা, আলোক কাপালি ব্যাট করছিল এবং কট বিহাইন্ড হয়েছে, আপনার রাশিদ লতিফ একটা ক্যাচ নিয়েছে, আম্পায়ার আউট দিয়ে দিয়েছে, কিন্তু আমার চোখে যখন আমি কমেন্ট্রি করছি তো আমার চোখে দেখেছি কি আমি বলটা মাটিতে লেগেছে, সে মাটির থেকে তুলে আপিল করেছে, তার সামনে ইনজামাম ফার্স্ট স্লিপে দাঁড়ানো ছিল। এই ঘটনা পরে আমাদের যখন আমরা কমেন্ট্রি করি তখন আমরা একটা কানের যেটা আমাদের কাছে ইয়ারপিস থাকে, সেটা প্রডিউসারের ইয়ারপিস থাকে, আমরা একটা বাটন চাপ দিয়ে জিজ্ঞেস করতে পারি যে আমাকে এটা রিপ্লে অ্যাকশন দেখান। আমার সাথে তখন আমির সোহেল তর্ক করছে, বলে কেন চাচ্ছ, এটা তো আউট। আমি বললাম আউট না, এটা আমার চোখে আউট না, আমি এটা বলতে চাই। তো এটা রিপ্লে যখন দেখিয়েছে তখন প্রমাণ পেয়েছি আমরা কি আসলে এটা নট আউট। তারপর থেকে আমির সোহেল বলে না, রমিজ রাজা বলেন, আমার সাথে সম্পর্কটা খুব ভালো হয়ে গেছে। একটা অভিজ্ঞতার কথা আমরা শুনেছি। আপনি তো অনেক জায়গায় ধারাভাষ্য দিয়েছেন, অনেক কিছু করেছেন, খেলা সম্পর্কে আপনার কিছু কথা শুনতে চাই। আমি 99 ওয়ার্ল্ড কাপ, যেটি বাংলাদেশ প্রথম বিশ্বকাপে অবতীর্ণ হয়, তখন বাংলাদেশের ফার্স্ট খেলা নিউজিল্যান্ডের সাথে, যে খেলায় বাংলাদেশ 116 রানে অল আউট হয়ে যায়। তো তখন দেখলাম একজন বাঙালি, সিলেটে বাড়ি, লুঙ্গি এবং পাঞ্জাবি পরা, মুখে দাড়ি, হঠাৎ করে খুব হন্তদন্ত হয়ে মাঠে ঢুকলেন। তিনি যখন শুনলেন যে বাংলাদেশের 7 উইকেট নেই, তখন তিনি মাথায় হাত দিয়ে পড়ে গেলেন এবং ওই সিলেটের ভাষায় তিনি বললেন, কিতা কইতাম বা, বাংলাদেশের 7 উইকেট নেই, এই বলে উনি একেবারে অজ্ঞান হয়ে গেলেন। কিতা কইতাম বা, বাংলাদেশ 7 উইকেট পড়ে গেছে। আচ্ছা, আরও একটি ঘটনা আমি বলতে পারি। আরও একজন বাঙালি, তার বাড়িও সিলেটে, তিনি যখন লাঞ্চ ব্রেক হলো বাংলাদেশের, এটা হলো ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের খেলা, তার মাথায় একদম বাঘের মুখোশ পরা, তখন ওনাকে দেখলাম যে উনি একটা বিশাল বার্গার নিয়ে এসছেন। তো বার্গারটা দেখে সবাই অবাক যে একজন মানুষ এত বড় বার্গার কিভাবে খাবে, কিন্তু দেখা গেল যে কয়েক মিনিটের মধ্যে তিনি বার্গারটি একেবারে শেষ করে দিলেন এবং উনি বললেন যে কিতা কইতাম বা, এক বার্গারে 7 দিন। আচ্ছা ভাই, আপনি যে খেলেছেন, আপনি খেলা থেকে ধারাভাষ্যে গেছেন, এখন এই বিষয়টা কিভাবে এনজয় করছেন আপনি? সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি এখনো ক্রিকেটের খুব কাছে আছি। এখন আমি একজন নির্বাচক প্লাস কমেন্টেটর। আমার অনেক ক্রিকেটের সাথে আমার সম্পর্কটা এরকম কে ইটস ভেরি ক্লোজ, জাস্ট লাইক মাই ওয়াইফ। আমি খুবই কাছে এবং ইট ইজ এ হিউজ রেসপন্সিবিলিটি আমার জন্য, একটা বিরাট মানে একটা রেসপন্সিবিলিটিকে আমি ক্রিকেটের কাছে থেকে আমি প্লেয়ারদেরকে চিনতে পারছি এবং আচ্ছা, একটা অভিজ্ঞতার কথা শুনি। আমরা তো দেশে খেলা দেখেছি, দেশের মানুষ উল্লসিত হয়েছে, আনন্দিত হয়েছে, সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল, উৎসব করেছে, আনন্দ করেছে। আপনি তো তখন মাঠে ছিলেন, ইন্ডিয়াকে যখন হারানো হয়েছে এবং সাউথ আফ্রিকা, সেই মুহূর্তটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি আমি যখন দেখেছি কি 192 রানস করেছে ইন্ডিয়া, তারপর আমি আই কুড ফিল, আমার সেন্স মানে আমার মনে হচ্ছিল কি বাংলাদেশ এই খেলাটা জিতে যাবে। তো আমি শুধু দোয়া করছিলাম যে জিতার, যখন জয় মুখটা দেখবো তখন আমি কিন্তু ঘরে, আমাদেরকে কমেন্ট্রি করতে ঘরের মধ্যে, বক্সের মধ্যে বক্স একটা থাকে এবং অনেক মনিটর থাকে। আমি চাচ্ছিলাম কি ওই সময়টা আমি কমেন্ট্রি করব না। কেন করব না? বিকজ আমি একটু বাইরে গিয়ে একটু ওই বাতাসটা চাই, আমি ওই জয়ের মুখের বাতাসটা আমি আই রিয়েলি ওয়ান্ট টু ফিল দ্যাট। এবং কপাল ভালো ছিল, আমার ওই সময় কমেন্ট্রি স্টিনটা ছিল না, ওই হাফ অ্যান আওয়ার, এবং আমি বাইরে গ্যালারিতে দাঁড়িয়ে আমার টিমকে সাপোর্ট করছিলাম, এন্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য গ্রেটেস্ট ফিলিং। অদ্ভুত, চমৎকার। এবং আমরাও খুব আনন্দিত হয়েছি, বাংলাদেশ সুপার 8-এ খেলেছে এবং সেই যে বিজয়, সেটি আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। বাংলাদেশ দলকে আমরা বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই আগামীতে। আতার ভাই, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। শুরু হয়ে গেল খেলা। ব্যাটিং করবেন বাংলাদেশের ব্যাটিং জিনিয়াস মোহাম্মদ আশরাফুল, বল করবেন ম্যাকগ্রা, বল করলেন, এবারে লেফট অন ড্রাইভ ওভার দ্য টপ অফ, বল চলে গেল লং অফ অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে, ছক্কা। এইমাত্র একটি দুরন্ত ছক্কার মার উপহার দিলেন বাংলাদেশ দলের ব্যাটিং বিস্ময় মোহাম্মদ আশরাফুল, এবং বাংলাদেশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার খ্যাতি অর্জন করলো। সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ। থ্যাংক ইউ আপনাদের দুজনকে, চৌধুরী জাফরুল্লাহ শরাফত এবং আতাহার আলী খান। আপনারা আজকে এখানে চমৎকার ব্যাট করেছেন, চমৎকার ব্যাটিং এবং ফিল্ডিং আমরা উপভোগ করেছি, আমাদের খুব ভালো লেগেছে। কাওয়ালি আমাদের খুবই প্রিয়, আমরা খুব পছন্দ করি, আমাদের খুব ভালো লাগে, কিন্তু বাংলা কাওয়ালি খুব কম হয়েছে। তারপরেও আমাদের ঢাকা শহরে এবং বিভিন্ন অঞ্চলে অনেকে কাওয়ালি করেন, কাওয়ালিকে বাঁচিয়ে রেখেছেন এবং কাওয়ালিকে সমৃদ্ধ করে চলেছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা একটি কাওয়ালি পরিবেশন করব আপনাদের সামনে। এই কাওয়ালিটি লিখেছেন বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্রকার, ঔপন্যাসিক, কথা সাহিত্যিক জনাব হুমায়ুন আহমেদ। আর এই কাওয়ালিটি যারা করবেন তারা সচরাচর
কাওয়ালি করেন না, ভিন্ন ধরনের গান করেন। দুইজনই সঙ্গীত শিল্পী, আবার একজন অভিনয়ও করেন। প্রিয় দর্শক, একজন হচ্ছেন SI টুটুল এবং আরেকজন হচ্ছেন মেহের আফরোজ শাওন। স্মাইল শো অনুষ্ঠানটি এতক্ষণ আপনারা দেখেছেন। আমাদের এই অনুষ্ঠানে বেশ কয়েকজন অতিথি এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের চমৎকার গান আমরা শুনেছি। আপনারা গত কয়েকদিন যাবৎ বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছেন, তারপরেও আমাদের এই অনুষ্ঠান আপনারা যারা দেখেছেন, আমরা আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি মাসের শেষ শুক্রবার রাত 8:40 আপনারা অনুষ্ঠানটি দেখবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।